হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য একটি বড় বাক্য নিয়ে এসেছি, যে বাক্যটি এক্সপ্লেন করার মাধ্যমে আমরা বিভিন্ন শব্দ সঠিক উচ্চারণ, বিভিন্ন ধরনের টেন্স, পার্টস অফ স্পিচ এবং ক্লজ শেখার চেষ্টা করব। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। প্রথমে একবার বাক্যটি রিডিং পড়ে বাংলা অর্থ বুঝে নিই। Although the sky was covered with dark clouds, যদিও আকাশ কালো মেঘে ঢাকা ছিল, দ্য চিলড্রেন কন্টিনিউড প্লেয়িং ইন দ্য ফিল্ড, বাচ্চারা মাঠে খেলা চালিয়ে গিয়েছিল, বিকজ কারণ they believed, তারা বিশ্বাস করেছিল, দ্য রেইন উড স্টপ সুন, বৃষ্টি খুব শীঘ্রই থেমে যাবে। এখন তাহলে আমরা বাক্যটি স্টেপ বাই স্টেপ বা পার্ট বাই পার্ট এক্সপ্লেন করার চেষ্টা করি। Although, যদিও, দ্য স্কাই আকাশ, ওয়াজ কভার্ড ঢাকা ছিল, উইথ ডার্ক ক্লাউডস কালো মেঘে, অর্থাৎ কালো মেঘ দিয়ে আকাশটা কি ছিল, ঢাকা ছিল। অর্থাৎ যদিও আকাশ কালো মেঘে ঢাকা ছিল, এটি একটি বাক্যাংশ বা ক্লজ। এই যে একটা বড় গোটা বাক্য রয়েছে, সেই বাক্যের এই অংশটুকু হলো এই বাক্যের বাক্যাংশ। কেন এটাকে বাক্যাংশ বা ক্লজ কেন বলে? কারণ এখানে সাবজেক্ট রয়েছে দ্য স্কাই, তারপরে এখানে ফাইনাইট ভার্ব রয়েছে কভার্ড। এটা কিন্তু অ্যাক্টিভ সেন্সে নেই, এটা প্যাসিভে রয়েছে। কেন? সাবজেক্ট দ্য স্কাইয়ের পরে বি ভার্ব রয়েছে, তারপরে কভার্ড এটি ভি3-তে রয়েছে, সুতরাং এটি প্যাসিভ এর গঠন। যেহেতু এখানে সাবজেক্ট এর পরে বি ভার্বটি ফার্স্ট ফর্মে রয়েছে, তাই এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে রয়েছে। আর এখানে এর আগে রয়েছে অলদো, এটি হচ্ছে একটি কনজাংশন। তো অলদো দ্য স্কাই ওয়াজ কভার্ড উইথ ডার্ক ক্লাউডস, এটি একটি বাক্যাংশ। আর এই বাক্যাংশটি কিন্তু এই গোটা বাক্য থেকে আলাদা করে একটি মেন বা প্রিন্সিপাল ক্লজ এর সাহায্য ছাড়া এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না। তাই এই ক্লজ বা বাক্যাংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য চিলড্রেন বাচ্চারা, কন্টিনিউড প্লেয়িং খেলতে লাগলো বা খেলা চালিয়ে গেল বা খেলা চালিয়ে গিয়েছিল, ইন দ্য ফিল্ড মাঠে। এখানে দ্য চিলড্রেন এটা সাবজেক্ট, এটা হচ্ছে বাচ্চারা। তারপরে কন্টিনিউড এটা এখানে মেইন ভার্ব, এটা ভি2 অর্থাৎ ফার্স্ট ফর্মে রয়েছে, সুতরাং বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর এই কন্টিনিউড এর পরে যে প্লেয়িং রয়েছে, এটা ভিওনের সঙ্গে আইএনজি যুক্ত করে প্লেয়িং হয়েছে, মানে প্লে থেকে প্লেয়িং। ওকে, এটা জেরান্ডে রয়েছে। আমরা জেরান্ড বলতে কি বুঝি? ভার্বের ভি1-এর সঙ্গে অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে যখন সেটা ভার্ব এবং নাউন রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বাল নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে জেরান্ড বলে। এখানে প্লেয়িং এই যে জেরান্ড রয়েছে, এটা কন্টিনিউড ভার্ব এর অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি নাউন সেন্টেন্স এ অর্থাৎ বাক্যে সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে নাউনের মতো ব্যবহৃত হয়েছে এই প্লেয়িং। আর কন্টিনিউড প্লেয়িং মানে হচ্ছে খেলা চালিয়ে গিয়েছিল বা খেলা চালিয়ে গেল। এখন কয়েকটি উদাহরণ দেখি, প্রেজেন্ট ফর্মে বলছি উদাহরণগুলো। কন্টিনিউ সুইমিং মানে সাঁতার চালিয়ে যাওয়া, কন্টিনিউ টকিং কথা চালিয়ে যাওয়া ইত্যাদি। আর এই বাক্যাংশটি যদি আমি এই গোটা বাক্য থেকে আলাদা করে রাখি, তাহলেও কিন্তু এটি অন্য সব বাক্যাংশের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। এই বাক্যাংশটি কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয়নি, অর্থাৎ কোনো কনজাংশনের আন্ডারে সীমাবদ্ধ থাকেনি। ওকে, যেমন বাচ্চারা মাঠে খেলতে থাকতে লাগলো বা খেলতে থাকলো, বা বাচ্চারা মাঠে খেলা চালিয়ে গিয়েছিল, তো এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থই প্রকাশ করছে। আর এটা যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তখন অন্য কোনো বাক্যাংশের বা ক্লজের সাহায্য নিচ্ছে না, নিজে একা একাই
সেটা প্রকাশ করতে সামর্থ্য। তাই এটাকে মেইন ক্লজ বা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। বিকজ কারণ দেই বিলিভড তারা বিশ্বাস করেছিল, এই অংশটাও কিন্তু একটি বাক্যাংশ বা ক্লজ, কারণ এখানে সাবজেক্ট রয়েছে সেটা দেই, তারপরে বিলিভড এটি মেইন ভার্ব আর এটি ভিটুতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে আর এর ভিওয়ান হচ্ছে বিলিভ মানে বিশ্বাস করা। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটাও একটা ক্লজ, আর এটা যেহেতু কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে বিকজ, আর এটা মুক্ত অবস্থায় সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না, বরঞ্চ এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, সুতরাং এটি সাব অর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে বিকজ যেহেতু কারণ সূচক কনজাংশন অর্থাৎ কারণ প্রকাশ করছে, আর তাই এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারা কি বিশ্বাস করেছিল সেটা হচ্ছে এই পরবর্তী বাক্যাংশে বলা হয়েছে যে দ্য রেইন উড স্টপ সুন, যে বৃষ্টি শিগগিরই থেমে যাবে। তাহলে দ্য রেইন বৃষ্টি, উড স্টপ থেমে যাবে, সুন শীঘ্রই, এটিও কিন্তু একটি ক্লজ। ওকে, কারণ এখানে দ্য রেইন এটি হচ্ছে সাবজেক্ট আর স্টপ এটা হচ্ছে মেইন ভার্ব, আর এই মেইন বা ফাইনাইট ভার্বের আগে রয়েছে উড, এটি কিন্তু উইল এর ফার্স্ট ফর্ম। ঠিক আছে, আর এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট মানে অতীতের ভবিষ্যৎ বোঝাচ্ছে, যে অতীতে তারা ভেবেছিল যে বৃষ্টি শীঘ্রই থেমে যাবে। আর সুন মানে হচ্ছে শীঘ্রই বা খুব তাড়াতাড়ি, এটি একটি হচ্ছে অ্যাডভার্ব। তো এই যে শেষ বাক্যাংশটি দ্য রেইন উড স্টপ সুন, বৃষ্টি খুব তাড়াতাড়ি বা শীঘ্রই থেমে যাবে, এই অংশটা কিন্তু বিলিভড যে ফাইনাইট ভার্ব রয়েছে এর অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। আর আমরা কি জানি নাউন অবজেক্ট রূপে ব্যবহৃত হয় কোনো ভার্বে, তাই এই বাক্যাংশ বা ক্লজটি নাউনের মতো ব্যবহৃত হচ্ছে, তাই এই বাক্যাংশ বা ক্লজকে বলা হয় নাউন ক্লজ। তাহলে আমরা এই গোটা বাক্যটি পড়ে কি বুঝলাম? প্রথম যে বাক্যাংশটি রয়েছে অলদো থেকে ক্লাউডস পর্যন্ত, এটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এটাও কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে যে বাক্যাংশটি রয়েছে দ্য চিলড্রেন কন্টিনিউড প্লেয়িং ইন দ্য ফিল্ড, এটি কিন্তু প্রিন্সিপাল বা মেইন ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এরপরে যে ক্লজটি রয়েছে বিকজ দেই বিলিভড, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং এরপরে যে ক্লজটি রয়েছে দ্য রেইন উড স্টপ সুন, এটা হচ্ছে নাউন ক্লজ, কারণ এটা হচ্ছে ওই বিলিভড এর অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। তো একমাত্র একটা ক্লজ যেটা দ্য চিলড্রেন কন্টিনিউড প্লেয়িং ইন দ্য ফিল্ড, এটা একমাত্র মেন বা প্রিন্সিপাল ক্লজ, আর বাকি সব সাব অর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং বাক্যটিতে একটি মাত্র প্রিন্সিপাল বা মেন ক্লজ রয়েছে আর তিনটি সাব অর্ডিনেট ক্লজ রয়েছে, সুতরাং বাক্যটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করো এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ধন্যবাদ।